আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোরের ঝুম বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়কে কোমর সমান পানি, যানজট ভোগান্তিতে নগরবাসী। ডিবি অফিস আর ভাতের হোটেল হবে না, কাউকে গুমও করবে না, বললেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। সরকার পরিবর্তনে ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা বাড়ছে, কমেছে হুন্ডি, এক মাসের রেকর্ড $222 কোটি রেমিটেন্স। এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগেই ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীতে ভোর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারার এই বর্ষণে নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে গেছে কোমর সমান পানি। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তায় তৈরি হয়েছে যানজট, জনদুর্ভোগ। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের। এদিকে দেশের 12 অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, রাজধানী ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। চলে যাচ্ছে তার কাছে। মিজান, ওই এলাকার এখন পরিস্থিতি কি? জলাবদ্ধতা কি কমেছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ধানমন্ডির 27 নম্বরে রাফা প্লাজার ঠিক সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে হাঁটু পরিমাণ পানি। এই পানির উপর দিয়ে কিন্তু প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেলগুলো চলছে এবং অবস্থা দেখে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি এখনো জমে আছে। ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং টানা 3 ঘন্টা অর্থাৎ সকাল 8টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। যদিও এখনো বৃষ্টি হচ্ছে একটু থেমে থেমে, কিন্তু এই বৃষ্টিতে আমি এখানে যারা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আরও 1 ঘন্টা আগে এখন যে পানি রয়েছে এর চেয়ে দ্বিগুণ পরিমাণে পানি এখানে ছিল, অর্থাৎ তখন কোমর পরিমাণ পানি ছিল, এখন হাঁটু পরিমাণ পানি রয়েছে। এর ভিতর দিয়ে এখানে যানবাহনগুলো চলাচল করছে। আর আরেকটি বিষয় হলো যে এই পানি জমার কারণে এটি যে শুধু ধানমন্ডির 27 নম্বরের সড়কে জমেছে তা নয়, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামলী এবং ধানমন্ডির শঙ্করেও এরকম পানি জমেছে। এসব কারণে ওই সমস্ত সড়কে যানবাহন সচল রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। ফলে সড়কের অনেক স্থানে তীব্র যানজট লেগেছে। আমি কিছুক্ষণ আগে নীলক্ষেত মোড় থেকে ধানমন্ডির দিকে এসেছিলাম। আমি জানতে পেরেছি যে নিউ মার্কেট মোড় থেকে শুরু করে গাবতলী পর্যন্ত পুরো সড়কটিতে যানবাহনে কোনো গাড়ির চাকা নড়ছে না। আর এই কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা অফিসগামী মানুষ, অর্থাৎ যাদের সকাল 9টায় সরকারি কর্মকর্তাদের অফিস রয়েছে, এছাড়া 10টায় ব্যাংকিং আওয়ার। এই কারণে যে সমস্ত অফিসগামী কর্মস্থলমুখী মানুষ সকালে নির্ধারিত সময় হাতে নিয়ে বের হয়েছেন, তারা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন, তারা স্কুল কলেজে যাওয়ার উদ্দেশ্যে স্কুল কলেজে নির্ধারিত পোশাক পরে তারা বেরিয়ে হয়েছেন। তাদের অনেকেই ভিজে অথবা সড়কে যে ম্যানহোলের যে গর্ত রয়েছে সেই গর্ততে পরেও অনেকে কিন্তু এখানে নাজেহাল হয়েছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। আর শারমিন, আমি যেটি আবহাওয়া অফিসে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু এটি ভাদ্র মাসের মাঝামাঝি, তাই এই বৃষ্টি থেমে থেমে পুরো মাস জুড়েই হবে এবং তারা আশঙ্কা করছেন যে আজকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং নদীবন্দরকে যে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এটি দরকার হলে তারা বাড়াবেন বলেও আমাদের জানিয়েছেন। শারমিন, এই হচ্ছে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ।
ভাতের হোটেল হবে না, ডিবি অফিস হবে সেবা কেন্দ্র। কাউকে গুম করবে না পুলিশের এই বিশেষ ইউনিট। দায়িত্ব নিয়ে এটিএন বাংলাকে এসব কথা জানালেন গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবেন, তবে রাজনৈতিক হাতিয়ার হবে না পুলিশ। নিরঞ্জন দেবের ক্যামেরায় মাহবুব কবির চপলের বিশেষ রিপোর্ট। 1998 সালে পুলিশে যোগ দেন বিসিএস 17 ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক, কিন্তু 19 মাসের মাথায় তাকে চাকরিচ্যুত করা হয়। 2002 সালে মামলা করে চাকরি ফিরে পান তিনি, পরে আবারও বঞ্চনার শিকার। তার ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত আইজিপি হলেও তিনি থেকে যান এসপি পদেই। 5 আগস্ট পট পরিবর্তনের পর ডিআইজি পদমর্যাদায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 17-18 বছর নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অপমানিত হয়েছি বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তার দ্বারা। অনেকে ট্রল করতো যে ডিবি মানে হচ্ছে ভাতের হোটেল, কেউ কেউ বলতো যে হারুনের ভাতের হোটেল। এটা কি ভাতের হোটেল থাকবে নাকি সেবা কেন্দ্রে আসলে পরিণত করবেন আপনারা? এখানে কোনো ভাতের হোটেল, চাইনিজ হোটেল বা চায়ের হোটেল কিছুই থাকবে না। এখানে সেবামূলক প্রতিষ্ঠান থাকবে। মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। ডিবি অফিসের মধ্যেও আয়নাঘর দেখেছিলাম আমরা, সেই আয়নাঘরটা কি এখনো থাকবে নাকি আসলে ডিবি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করা হবে? এখানে কোনো আয়নাঘর বা মানুষের কষ্ট হয় কোনো কিছুই থাকবে না। সরকার কর্তৃক আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। ডিবির সাদা পোশাকে লোকে উঠিয়ে নিয়ে গেছে, ডিবি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো বন্ধ হবে কিনা? অবশ্যই আমরা চাই না গুম খুন কোনো কিছুর সাথে জড়িত হওয়ার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তাদের নির্দেশাবলীতে আমরা আমাদের কাজ করে যাব। আমরা চাচ্ছি ডিবি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে এবং বিশ্বেও যেন ব্যাপক পরিচিতি পায় একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা সেভাবেই কাজ করে যাব। আপনার সময়টা থেকে আপনি সেই নিশ্চয়তা দিতে পারবেন যে কোনো রাজনৈতিকভাবে ডিবি অন্তত ব্যবহৃত হবে কিনা? হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করছেন এবং কোনোভাবেই এটা আমরা কাম্য করব না যে কখনো অন্যায় করে ডিবি তার কাজ করবে। এখানে কোনো রকম অরাজকতা, কোনো রকম দলাদলি, কোনো কিছু বরদাস্ত করা হবে না। ডিবির কোনো সদস্য যদি অনিয়ম করে, ইভেন আপনার বিরুদ্ধে যদি অনিয়মের কেউ অভিযোগ করে, সবগুলো বিষয়ের তদন্ত হবে কিনা বা তদন্ত পরে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে কিনা? অবশ্যই তদন্ত হবে, সে আমি হই আর যেই হোক, তদন্ত অবশ্যই হবে এবং তদন্তের পরে যদি প্রমাণিত হয় তার বিচার অবশ্যই হবে। পরিবর্তনের যে আশ্বাস দিলেন, এই পরিবর্তনটা আসলে কবে থেকে আমরা দেখতে শুরু করব? আমাদের পরিবর্তন অলরেডি শুরু হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আটকের পর ছাড়া পেলেন 5টি হত্যা মামলার আসামি জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমের রিমান্ড মঞ্জুর করেন। মনির হোসেন তপুর রিপোর্ট। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবীরা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। জনাকীর্ণ আদালতে এজলাসে আনার পর কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। আসামির আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যে ঘটনা ঘটায় তার যে অপরাধ, যে শাস্তি, ওই ষড়যন্ত্রকারী, মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী। সেই হিসাবে এই হাজী সেলিম এই হত্যার সঙ্গে আরো অন্য নেতার নামে যারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত। উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এই প্রেক্ষিতে উনারা একটু হট্টগোল করে উঠছেন। যারা আছে
ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই। রাজধানীর বংশাল এলাকা থেকে রোববার রাতে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার রাত 8টার দিকে শারীরিক অসুস্থতা সহ সার্বিক দিক বিবেচনা করে মুসলেকায় ছাড়া পান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই মূলত আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সরকার পরিবর্তনের কারণে ব্যাংকিং খাতে আস্থা ফেরায় প্রবাসী আয়ের সুবাতাস বইতে শুরু করেছে। অর্থ পাচার বন্ধ থাকায় আগস্টে দেশে রেকর্ড 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সম্মানিত করার পাশাপাশি সুযোগ সুবিধা দেয়া গেলে রেমিটেন্স আরও বাড়বে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স আরও বাড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে রেমিটেন্স প্রবাহ বন্ধ রেখেছিলেন প্রবাসী কর্মীরা। এর প্রেক্ষিতে আগস্টের প্রথম দিকে আসে মাত্র 96.6 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। আওয়ামী লীগ সরকার পতন হলে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। গেল মাসে 168টি দেশ থেকে 1 কোটিরও বেশি প্রবাসী কর্মী 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা 2023 সালের আগস্ট মাসের চেয়ে 39% বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডলারের বাজার দর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগে যে 2 পয়েন্ট ব্যান্ডটা ছিল সেটাকে ইনক্রিজ করে একটু বাড়ানো হয়েছে, যার ফলে রেটটা অনেকটা মার্কেট বেসড হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে ব্যাংকিং সিস্টেমেও একটা ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কর্পোরেট ব্যাংক মালিকরা ব্যাংকের নামে রেমিটেন্স সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে আত্মসাৎ করতেন, ফলে ব্যাংকিং চ্যানেলে আস্থা হারিয়েছিলেন প্রবাসীরা। কর্পোরেট ব্যাংকগুলোর মালিক ছিল তথাকথিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলো দখল করে রেখেছিল। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব আইনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো। এইসব ব্যাংক মালিকরা কিন্তু তাদের যে বিদেশে রেমিটেন্স হাউসগুলো ছিল, তারা কিন্তু যে অর্থটা কালেকশন করতো, সেই কালেকশন কিন্তু অর্থটা কিন্তু দেশে আনতো না। সে নিজে বাড়ি করতো, গাড়ি করতো, সম্পদ করতো, আন্ডার ইনভয়েসিং এর টাকা দিত। সুতরাং এই ঋণ থেকে যখন এরা আউট হয়ে গেল, এটাই কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ এখন বাড়তে থাকবে। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর অন্তত 14.88 বিলিয়ন মার্কিন ডলার ধরে রাখার শর্ত ছিল, যা এরই মধ্যে পূরণ হয়েছে। তাই রেমিটেন্সের এই গতি ধরে রাখতে প্রবাসীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এখন আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে একটু সম্মান প্রদান করা হচ্ছে। প্রবাসীদের জন্য কোনো বন্ড তৈরি করা যায় কিনা, প্রবাসীদের সন্তানদের যদি লেখাপড়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয় যে প্রত্যেকটি সরকারি স্কুলে প্রবাসীরা 1% 2% তাদের সন্তানরা লেখাপড়া করতে পারবে, বা তাদের জন্য বিশেষ এলাকাটা বরাদ্দ করে একটা জমি সরকারি মূল্যে দেওয়া যেতে পারে। এই সকল নানা রকম ভাবে যদি তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, এই 6 মাসেই কিন্তু আমরা মনে করি আমরা 30-32 বিলিয়ন ডলার পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে পারবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বাংলার ব্যাংক আছে, সবাই মিলে এই রেমিটেন্স বৃদ্ধির কাজগুলো করে থাকি এবং সেটা কিন্তু কন্টিনিউ আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা মনে করি যে সামনেও হয়তো রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে 4.12 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতেই তার এই সফর। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের যাওয়ার আগে মার্কিন দলটি ঢাকা আসবে। লু ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।
জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, যে বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ তার পরিবার প্রায় 40 বছর বাস করেছেন, সেই বাড়ি থেকে বেগম জিয়াকে যেভাবে অসম্মান ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে তা দেশবাসী দেখেছেন। বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। একই সাথে তৃণমূলের কয়েক লাখ নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। এ সময় কারো হঠকারিতায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পার্টেক্স খেলার খবর। ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকার একেবারে তৃণমূল থেকে কাজ করতে চায়। রিপোর্ট করছেন এসএম আশরাফ। কথায় নয়, কাজে বিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ড আর ফেডারেশনগুলোর সাথে নিয়মিত আলোচনার মধ্যে দিয়ে সে বার্তাই যেন দিতে চাইছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনের বাস্তব অবস্থা বুঝে নিতে এবার শুনলেন ক্রীড়া সাংবাদিকদের কথা। মতবিনিময়ে সাংবাদিকরা বলেন, গত 15 বছর অবকাঠামোগত উন্নয়নে সরকারের অর্থ খরচ হলেও বাস্তবে ক্রীড়া উন্নয়ন হয়নি। তাই তাদের পরামর্শ, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খেলাটা ছড়িয়ে দেওয়ার। জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। সাংবাদিকদের দেওয়া পরামর্শগুলো নিয়ে কাজ করার কথা বলেন আসিফ মাহমুদ। সাথে পরামর্শ দিলেন কন্টেন্ট নির্ভর না হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার। থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি আর কি। আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না, আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। এ সময় ক্রীড়া উপদেষ্টা জানান, সাংবাদিকদের বেতন কাঠামো ঠিক করার চিন্তা ভাবনাও আছে অন্তর্বর্তীকালীন সরকারের। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভোরের ঝুপ বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়কে কোমর সমান পানি, যানজট ভোগান্তিতে নগরবাসী। ডিবি অফিস আর ভাতের হোটেল হবে না, কাউকে গুমও করবে না, বললেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। সরকার পরিবর্তনে ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা বাড়ছে, কমেছে হুন্ডি, এক মাসে রেকর্ড $222 কোটি রেমিটেন্স। এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগেই ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।